তো বন্ধুরা, আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি পুরীর দর্শন করতে। পুরীর কিছু দর্শনীয় স্থান আছে যেগুলো ভীষণ বিখ্যাত এবং যেগুলো স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে ছিলেন, সেই সমস্ত জায়গাগুলো আজকে দর্শন করব। অবশ্যই যারা পুরী আসবেন, জগন্নাথ মন্দির তো দর্শন করবেনই, তার সাথে সাথে এই জায়গাগুলোও দর্শন করতে পারেন। তো এখন বাজে 8টা, আমি আর মা বেরিয়ে পড়েছি। আর এখন অটো ধরে নিয়েছি একটা। তো এই অটো আমাদের সমস্ত জায়গা, প্রায় 10-12টা জায়গা ঘোরাবে আর 900 টাকা মতন নেবে। তো 900 টাকা নিয়ে সমস্ত জায়গা ঘুরিয়ে দেবে। তো সবার প্রথমে আমরা গুন্ডিচা টেম্পলে চলে আসলাম। রানী গুন্ডিচার মন্দির, গুন্ডিচা টেম্পল, যেখানে তোমরা অনেকেই জানো যে এখানে শ্রী জগন্নাথ দেব আসেন রথযাত্রার সময় 7 দিন এখানে থাকেন। আর এখানে সেবা করা হয় ওনার, এবং নানান রকমের অনেক কিছু করে খাওয়ানো হয়। আর এই গুন্ডিচা টেম্পেলে রথের আগে গুন্ডিচা মন্দির মার্জন করা হয় রথযাত্রার সময়। তো এখানে দেখো, এই যে মাটির হাঁড়ি আর এই ঝাঁটা বিক্রি হয়, এটা দিয়ে মন্দির মার্জনা করা হয়। আর শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে নিজে ইন্দ্রদুম্ন সরোবর থেকে জল এনে এই মন্দির মার্জনা করেছিলেন। তো এইভাবে মন্দির মার্জনা করা হয়। আর মন্দিরের ভেতরে সমস্ত দেয়ালে শ্রীকৃষ্ণের দেখো সব লীলা, নানান রকমের লীলা এখানে এরকমভাবে পেন্ট করা, মূর্তি দিয়ে করা আর রং করা আছে খুব সুন্দরভাবে। প্রতিটি দেয়ালে খুব সুন্দরভাবে শ্রীকৃষ্ণের সমস্ত জীবনী এখানে দেয়া রয়েছে। আর এই মন্দির হচ্ছে, আর সবাই দেখো মন্দির মার্জন করছেন গুন্ডিচার মন্দির। কারণ বলে কে জগন্নাথ দেব আসার আগে এই মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। এবং এই মন্দির মাঝে মাঝেই কিন্তু বন্ধ থাকে, যেহেতু এই মন্দিরে সবসময় কোনো না কোনো রিনোভেশন চলে আর এই পরিষ্কার রাখার কাজকর্মটা চলে, তাই সবসময় এই মন্দিরে কিন্তু কাজকর্ম হয়। আর এই মন্দিরে রন্ধনশালাও আছে। আর যেখানে যখন জগন্নাথ দেব আসেন এখানে থাকেন, সেই সময় রান্না হয় এখানে। এবং যেটা হয়, জগন্নাথ দেবকে নানান রকমের ভোগ রান্না করে খাওয়ানো হয়। তো এই মন্দিরের ভেতরে এখানে যেটা হচ্ছে, তোমরা গেলে দেখতে পাবে। তো সবসময় মন্দির কিন্তু খোলা থাকে না, মাঝে মধ্যেই খোলা থাকে এই মন্দির। আর বিশেষ করে রথের আগে মন্দির খোলা হয়, কেন অনেকেই এখানে ওই গুন্ডিচা মন্দির মার্জন করতে আসেন, সেই সময় খোলা হয় এই মন্দিরকে। আর এই মন্দিরে যে গর্ভগৃহ আছে, যেখানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে বসানো হয় এই রথের সময়, সেই জায়গাটা আমি তোমাদের দেখালাম। এখানে দেখো, তো বিশাল বড় ভেতরে রানী গুন্ডিচা টেম্পল বিশাল বড়। আর এখানে এই যে এর রন্ধনশালাও আছে। আর এর ভেতরেই একটা কুয়ো আছে, যেখান থেকে জল নিয়ে এখানে রন্ধনশালায় রন্ধন হয়। এই যে, তো এই গুন্ডিচা টেম্পল ঘুরে বেশ অনেকটা জায়গা নিয়ে ঘুরে দেখার অনেকটা সময় লাগে এটা ঘুরতে। কিন্তু তোমরা চাইলে মানে এই যে একসাথে অনেকগুলো জায়গা যদি দেখতে হয়, তাহলে তোমরা একদম ভোর ভোর বেরিয়ে যেতে পারো, অথবা দুদিনে ভাগ করে নিতে পারো। যে প্রথম একদিন 5-6টা জায়গা দেখে নেবে, বাকি আর একদিন 5-6টা জায়গা দেখে নেওয়া হবে। তো এই হচ্ছে গুন্ডিচা টেম্পল। তো এখন এবার যেটা হচ্ছে গুন্ডিচা টেম্পলের বাইরে, আর এখনো রিনোভেশনের কাজ চলছে, দেখতেই পাচ্ছ এখানে রিনোভেশন হচ্ছে। তো আর এরপরে গুন্ডিচা টেম্পলের সামনেই এক মাসি বসে থাকেন, ওনার হাইট হচ্ছে 1.5 ফুট। ওনাকে জগন্নাথের মাসি অনেকে বলেন। উনি ওখানেই বসে থাকেন, আশীর্বাদ দেন সবাইকে, সবাই ওনার থেকে এসে আশীর্বাদ নেয় এবং সাধ্য মতন যা দক্ষিণা দেওয়ার দিতে পারেন। উনি ভীষণ ভালো হচ্ছে, আর অনেকেই দেখে থাকবে। তো এই গুন্ডিচা টেম্পলের সামনেই কিন্তু উনি সকাল থেকে বসে থাকেন। আর এই হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি, অ্যাকচুয়াল মাসির বাড়ি এইটাই হচ্ছে। এখানেই জগন্নাথ যখন রথযাত্রা করে জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা টেম্পলে আসেন, তখন এই মাসির বাড়িতে ছানা পোড়া খাওয়ানো হয়, তারপর গুন্ডিচা টেম্পলে যান। তারপর আমরা চলে গেলাম এই যে ইন্দ্রদুম্ন সরোবর, যেখানে অশ্বমেধ যজ্ঞ হয়েছিল এই ইন্দ্রদুম্ন সরোবরে। এবং 1000 যেটা হচ্ছে 1000 যে গোদান হয়েছিল, সেই 1000 গরুর খুরের ইয়েতে এই ইন্দ্রদুম্ন সরোবর নাকি এর তৈরি হয়েছিল, গর্ত হয়ে গেছিলো সেই জলে। এবং সেই গোমূত্র এবং
জল অন্যান্য জল সব মিশে এই ইন্দ্রদ্যুম্ন সরোবর তৈরি হয়েছিল। ইন্দ্রদ্যুম্ন সরোবরে এখানে স্বামী নারায়ণ মূর্তি রয়েছে, মন্দির আছে ইন্দ্রদ্যুম্ন সরোবরে। ইন্দ্রদ্যুম্ন রাজারও এখানে মূর্তি আছে, মন্দির আছে যেটা পুজো করা হয়। আর এই দেখো চরণ পাদুকা রয়েছে এখানে, নারায়ণের চরণ রয়েছে। আর এই হচ্ছে ইন্দ্রদ্যুম্ন রাজার মন্দির, যেটা ইন্দ্রদ্যুম্ন সরোবরেই আছে। আর এখানেও সবাই পুজো দেয়, ইন্দ্রদ্যুম্ন রাজাকেও পুজো করা হয় এখানে। স্বামীনারায়ণ মন্দিরেও পুজো দেন অনেকে। এবং ইন্দ্রদ্যুম্ন সরোবরের জল বলছে হাজার ইন্দ্রদ্যুম্ন সরোবরের জল মাথায় দিলে হাজার হাজার অশ্বমেঘের যে ফল সেটি পাওয়া যায় এবং সমস্ত পাপ মুক্ত করে। এরপরে আমরা চলে এসছি এখানে নরেন্দ্র সরোবর। নরেন্দ্র সরোবরে চন্দন যাত্রা হয় কিংবা নৌকা যাত্রা হয়। এই নরেন্দ্র সরোবরকে জগন্নাথের পিসির বাড়িও কিন্তু বলা হয়। তো জগন্নাথের মাসির বাড়ি দেখে নিলাম, গুন্ডিচা টেম্পল দেখে নিলাম, এখন জগন্নাথের পিসির বাড়ি এই নরেন্দ্র সরোবর এসছি। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও জগন্নাথের পিসির একটা মূর্তি আছে, সেই জায়গায় ফটো তুলতে দেওয়া হয়নি। ওখানে পুজোও দিতে পারো সাধ্য মতন, ওখানে পুজো দেওয়া যায়। আর এই সরোবরেই কিন্তু চন্দন যাত্রা হয় এবং নৌকা বিহার হয়, যেটা এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয় চন্দন যাত্রা, আর নৌকা বিহার শুরু হবে। তো এই সরোবরও পরিষ্কার করা সবসময়, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ সবসময় চলতে থাকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর আর কত পরিষ্কার। আর যেহেতু রথ চলে আসছে, চন্দন যাত্রা তো এখান থেকেই শুরু হবে, যার জন্যই দেখো রিনোভেশনেরও কাজ চলছে। আর সমস্ত দেয়ালগুলো আবার থেকে দেখো কাজ করা হচ্ছে, যেহেতু চন্দন যাত্রা অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয়ে যাবে। আমরা তো এপ্রিলের 21-22 তারিখে গেছিলাম, আর 30 তারিখেই অক্ষয় তৃতীয়া ছিল এপ্রিল মাসের। তাই জন্য সমস্ত মন্দিরগুলোতে রিনোভেশনের কাজ চলছে। তো এই অক্ষয় তৃতীয়ার আগে থেকেই কিন্তু বৈশাখ মাস পড়লেই সমস্ত কিছু কাজ শুরু হয়ে যায়, নতুন করে সমস্ত কিছু পরিষ্কার করা, রং করা, এই সমস্ত কাজ কিন্তু সমস্ত মন্দিরে, পুরীর সমস্ত মন্দিরে কিন্তু শুরু হয়ে যায়, কারণ রথ আসতে আর বেশি দিন বাকি থাকে না, সেই জন্য। আর খুব ভালো লাগছিল এই নরেন্দ্র সরোবরে, এখানে অনেকে স্নানও করছিল। তো এই নরেন্দ্র সরোবরও অবশ্যই ঘুরে দেখো। আর এই সমস্ত যে জায়গাগুলো দেখাচ্ছি, পুরী যে জগন্নাথ মন্দির থেকে ওই 2 কিলোমিটার 3 কিলোমিটার এই ডিস্টেন্সেই কিন্তু আছে এগুলো। তো খুব বেশি যে বিশাল দূর না, কিন্তু সবই ওই 2-3 কিলোমিটারের মধ্যেই কিন্তু এই সমস্ত মন্দিরগুলো, এই সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে। তো এরপর আমরা চলে যাচ্ছি এখন গম্ভীরাতে। আর দেখো যেটা হচ্ছে পুরীতে আরেকটা, যেটা বৃন্দাবন অথবা যেটা নবদ্বীপের মতনই, ওই সরু সরু রাস্তা, সরু সরু গলি দিয়ে ভেতর দিয়ে গেলে ঠিক মনে হবে যেন বৃন্দাবন অথবা নবদ্বীপ ধামে চলে এসেছি। আর বাড়ির রং, প্রত্যেকটা বাড়িতে জগন্নাথের যেটা হচ্ছে আঁকা আছে জগন্নাথ, এরকম খুব সুন্দর। তো আমরা এখন গম্ভীরাতে চলে এসেছি। তো চলো এবার তোমাদের আমি গম্ভীরায় দর্শন করাই। গম্ভীরা যেটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানেই থাকতেন এবং এখানেই ভজন করতেন, ভজন কীর্তন সংকীর্তন করতেন, এখানেই নাম জাপ করতেন। আর এখানে দেখো রয়েছে, ঠাকুরের মূর্তিও রয়েছে, যেখানে পুজো করতেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আর এই হচ্ছে গম্ভীরাতে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। এখানে যারা থাকতে চান, যারা বৈষ্ণব আছেন, গৌড়ীয় সম্প্রদায় আছেন, তারা এখানে এসে থাকেন এবং এখানেই ভোগ রান্না হয় ঠাকুরের, এবং প্রসাদ গ্রহণ করতে পারেন এখানে কুপন কেটে। আর এই অখণ্ড জ্যোতি, যেটা সবসময় আজ 500 বছরেরও আগে থেকে যে এই অখণ্ড জ্যোতি জ্বলছে এখনও, যেটা সেই চৈতন্য মহাপ্রভু জ্বালিয়ে গেছিলেন, জ্বলছে। এখানেই সেই চৈতন্য মহাপ্রভুর পাদুকা আর জল খেতেন, সেই জলের পাত্রটি এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকাও আছে, সেটি দর্শন করতে পারেন। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু জাপ করছেন সেই অবস্থাতে এখানে সেই মূর্তি রয়েছে। তো এ দেখো গম্ভীরা বিশাল বড়, খুবই সুন্দর। তো গম্ভীরা দেখার পরে এরপর আমরা চলে যাচ্ছি সিদ্ধ বকুল দেখতে। সিদ্ধ বকুল যেমন কি অনেকেই জেনে থাকবে যে হরিদাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর খুব বড় ভক্ত ছিলেন, সবচেয়ে বড় ভক্ত ছিলেন উনি। আর এইখানে থেকেই উনি যেটা হয় এমনভাবে এই সিদ্ধ বকুলের জায়গা এইভাবে করা যে শ্রী জগন্নাথ মন্দিরের চূড়া দর্শন করা যায়, এখান থেকে করা যেত। এখানেই সিদ্ধ বকুলের
বকুল গাছটা যে আসল যে গাছটা 500 বছর আগে আসল যে গাছটা ছিল সেই গাছটা কিন্তু আম, ইয়ে হয়ে গেছে, কেমন ফাঁকা মতন হয়ে গেছে, মানে যে ঘুণ হয় বলে সেই খেয়ে পুরো ফাঁকা করে দিচ্ছে। কিন্তু সেই মরা গাছটা থেকেই গাছ ডালপালা বেরিয়ে আবার থেকে নতুন গাছ বেরিয়েছে। আর এই দেখো পুরো এই সিদ্ধ বকুলটাকে এই বকুল গাছটি ঘিরে রেখে দিয়েছে। তো তোমাদের গোড়াটা আমি দেখাচ্ছি, দেখো গোড়াটা পুরো ফাঁকা হয়ে আছে, এইরকম গোড়াটা হয়ে আছে, কিন্তু এরই দুদিক থেকে দুটো ডাল বেরিয়ে পুরো এই সিদ্ধ বকুলের যে মন্দিরটা এটা পুরো ঘিরে রেখেছে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আসল। তো শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথের ব্যবহার করা একটি বকুল গাছের ডাল এনে এখানে পুঁতে দিয়েছিলেন, আর সেইটিতেই এই বকুল গাছটি এত বড় হয়ে গেছে। এটি 500 বছরের আগের বকুল গাছ হচ্ছে, এবং এখানেই হরিদাস ঠাকুর এই বকুল তলায় বসেই কিন্তু নাম জাপ করতেন, এবং প্রতিদিন 3 লক্ষ নাম জাপ করতেন হরিদাস ঠাকুর। তো এখানে অবশ্যই দর্শন করে, এই মন্দিরটাও খুব সুন্দর, এবং প্রত্যেকটি মন্দিরেই কিন্তু এখন কাজ চলছে। আর সিদ্ধ বকুলের ডাল দেখো, ডালপালা চারিদিকে ছড়িয়ে আছে, নিচে কত ফল পড়েছিল, বকুল গাছের ফুল পড়েছিল, বকুল গাছের ফুলে কিন্তু খুব সুন্দর মিষ্টি মিষ্টি একটা গন্ধ হয় দেখবে। আর এই সিদ্ধ বকুল দেখার পর তারপর আমরা হরিদাস ঠাকুরের সমাধির দিকে চলে আসলাম। তো এই হচ্ছে হরিদাস ঠাকুরের সমাধি। আর এখান থেকেও কিন্তু পুরী সমুদ্রে স্নান করতে যাওয়া যায়। এই হচ্ছে হরিদাস ঠাকুরের সমাধি। হরিদাস ঠাকুর এখানে থাকতেন, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য মন্দির থেকে ভোগ নিয়ে আসতেন, উনি গ্রহণ করতেন, আর এখানেই উনি সাধনা করতেন। তো এখানে শ্রী চৈতন্য এই হরিদাস ঠাকুরের সমাধি দেখলাম এখানে। আর যেটা হচ্ছে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শিবাসাদি সবারই এখানে মূর্তি রয়েছে, যে প্রত্যেকেই কিন্তু এখানে নাম জাপ করছেন। আর এরপরে আমরা চলে গেলাম ইস্কনে। পাশেই ইস্কন আছে, উল্টো দিকে অপোজিট হরিদাস ঠাকুরের সমাধির অপোজিট সাইডেই রয়েছে ইস্কন মন্দির। পুরীর ইস্কন মন্দিরে গেলাম ওখানে। তো ওখানে আমরা পৌঁছেছিলাম প্রায় 9:30-10টার সময়, কারণ আমরা অনেক সকালবেলা বেরিয়েছিলাম এই সব দর্শন করতে। তো এখানে ভোগ দিতে টাইম ছিল, 12:30 থেকে ভোগ দেওয়া আরম্ভ হয়, প্রসাদ কুপন দেওয়া হয়। তো এখানে চাইলে প্রসাদও খেতে পারো তোমরা। 12:30 থেকে কুপন দেয় 2:30 অবধি। তো 12:30 থেকে 2:30 অবধি এখানে খাওয়া যেতে পারে। তো এখন আমরা আবার হোটেলের দিকে ফিরে যাচ্ছি, কারণ আমি হোটেলে শ্রী শ্রী বালানন্দ তীর্থ আশ্রমে আমি কুপন কেটে রেখেছিলাম। এই যে শ্রী শ্রী বালানন্দ তীর্থ আশ্রম আমাদের হোটেলের পাশেই আছে, কাছেই একদম। এখানে থাকার ব্যবস্থাও আছে এবং আহারের ব্যবস্থাও আছে। দিনে 3বার, সকালে ব্রেকফাস্ট হয়, দুপুরে লাঞ্চ এবং রাতের ডিনার, কিন্তু সম্পূর্ণটাই নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। তো যারা পেঁয়াজ রসুন ছাড়া খাবার খেতে চান এবং যারা একদম সেই রকম জায়গায় যদি থাকতে চান, তাহলে এই বালানন্দ তীর্থ আশ্রমে থাকতে পারেন। একদম পুরী হোটেল, ডিপ রিসর্ট হোটেলের পাশেই কিন্তু আছে এই বালানন্দ তীর্থাশ্রম। এখানে ঘর আছে থাকার। আর এইখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, ওদের কুপনের ব্যবস্থা আছে। সকালবেলা জলখাবার, দুপুরের খাবার আর রাতের খাবারে কত টাকার এবং কখন কখন পাওয়া যায়, কখন কখন কুপন কাটতে হয় আর কখন এসে খেতে হয়। তো আমরা এখানেই, মা আর আমি এখানেই ম্যাক্সিমাম টাইম খেয়ে নিতাম। আর তো যেহেতু সুবিধা ছিল, একদম হোটেলের পাশেই ছিল, আর পেঁয়াজ রসুন ছাড়া একদম সম্পূর্ণ নিরামিষ খাওয়া হবে, সেই কারণে আমরা এখানেই খেতাম। এটা ওনাদের রান্নাঘর হচ্ছে দেখো। তো এখানে অনেকেই এখানে থাকেন এবং এখানে খান, যারা আর কি বৈষ্ণব কিংবা যারা পেঁয়াজ রসুন খান না, তারা এখানে এসে খাইতেও পারেন আর থাকতেও পারেন এখানে ঘর ভাড়া নিয়ে। ঘর ভাড়া খুব বেশিও না, মানে সাধ্যের মধ্যে ঘর ভাড়াও আছে। তো এই যে খাবার আমাদের চলে এসছে, তো দুপুরের লাঞ্চটা আমরা এখানেই করে নিলাম মা আর আমি। যেহেতু আমি কুপন সকালেই কেটে নিয়ে তারপর আমি বেরিয়েছিলাম ঘুরতে, তো আমরা এই দুপুরে লাঞ্চটা করে নিয়েই বাকি জায়গাগুলো আবার ঘুরতে বেরিয়ে যাব। তো এখানে দিয়েছে মুগ ডাল ছিল, ভাত, সয়াবিন আলুর তরকারি, আর ছিল একটা বেগুন আর শাকের তরকারি, আর ছিল আলু ভাজা, আর টমেটোর চাটনি ছিল। খাবার একদম
হালকা পুরো ঘরোয়া খাবার ছিল, না বেশি তেল, না ঝাল, না মশলা, একদম ঘরে আমরা যেরকম রান্না করি হালকা সুস্বাদু খাবার, যেটা অসম্ভব স্বাদ ছিল খেতে। আর হ্যাঁ, এটা তোমরা যতবার ইচ্ছা নিতে পারো, যতবার ইচ্ছা আরো ভাত ডাল কিংবা তরকারি যেটাই লাগবে সেটা কিন্তু আবার রিপিট করা হয়, আবার থেকে তোমরা কিন্তু নিতে পারো। এ না যে এক থালা দিল তারপর আর দেবে না, তা না। 80 টাকা নিয়েছিল আমাদের লাঞ্চটা। তো যতটা ইচ্ছা তোমরা নিয়ে কিন্তু খেতে পারবে। তো খাওয়া দাওয়ার পরেই আবার আমরা আমাদের অটোকে বলেই রেখেছিলাম, ও চলে এসেছিল আবার 4টের সময় এসে গেছিলো ও আবার, 3:30 4টের সময়। তো আবার বাকি জায়গাগুলো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো এটা চাইলে তোমরা দুদিনেও করতে পারো, একদিন অর্ধেক জায়গা ঘুরে নিলে বাকি আরেকদিন অর্ধেক জায়গাও ঘুরে নিতে পারো এইভাবে। তো অটোওয়ালার সাথে সেইভাবে কথা বলেও নিতে পারো যে হাফ হাফ করে টাকাটা দিয়ে দেবে এক এক দিনে। তো এইভাবে তো আমরা এখন চলে যাব বিপত্তারিণী মন্দির দেখতে। তো এখানে এই বিপত্তারিণী মন্দিরটা আবার মেরিন ড্রাইভ রোডের লাইট হাউস ক্রস করে তারপরে বিপত্তারিণী মন্দির আছে। আর লাইট হাউসের দিকে যেতে যেতে প্রচুর নতুন নতুন হোটেল তৈরি হচ্ছে পুরীর, এক এত সুন্দর সুন্দর হোটেল তৈরি হচ্ছে, দেখার মতন সমস্ত হোটেল দেখো এখানে তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। তো নতুন প্রচুর হোটেল হচ্ছে, যারা লাইট হাউসের দিকে একটু ফাঁকা ফাঁকা সি বিচে যারা থাকতে চান তারা এই সমস্ত দিকে হোটেলেও এসে থাকতে পারেন। আর এইবার দেখো বিপত্তারিণী মন্দিরে আমরা চলে এসেছি এখানে। আর এই বিপত্তারিণী মন্দির, এটি খুব বিখ্যাত মন্দির হচ্ছে বিপত্তারিণী মন্দিরটি। আর এখানে মা বিপত্তারিণী আছেন, সঙ্গে জগন্নাথ দেব আছেন এবং অন্যান্য আরও প্রচুর ঠাকুরের পুজো কিন্তু এখানে হয়। বিপত্তারিণী মন্দির সত্যি অপূর্ব সুন্দর লাগছিল, মা বিপত্তারিণীকে ভীষণ সুন্দর লাগছিল লাল বেশেতে। আর এইখানে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এরকম সব ঠাকুরের পূজাও কিন্তু এখানে হয়। আর জগন্নাথ দেবের মূর্তিটা দেখো এত সুন্দর লাগছিল। আর ব্যাস এই বিপত্তারিণী মন্দির দর্শন করলাম আমরা, দর্শন করে এখন এবার এগিয়ে চলে যাচ্ছি আমরা। তো এখন আমরা যাব গুপ্ত বৃন্দাবন দেখতে। না, এখন যাবো আমরা ওঙ্কারেশ্বর দেখতে। ওঙ্কারেশ্বরে এখানে বলা হয় হ্যাঁ 108টি শিবলিঙ্গ, 108টি শিবলিঙ্গ মাটির তলা থেকে বেরিয়েছিল। মাটির তলা থেকে 108টি শিবলিঙ্গ বেরিয়েছিল, সেই শিবলিঙ্গগুলোই এই মন্দিরে রাখা হয়েছে ওঙ্কারেশ্বরের মন্দিরে। এবং এই শিবলিঙ্গগুলো নানান রকমের সাইজের এবং নানান রকমের শিবলিঙ্গ। আর এই ওঙ্কারেশ্বর মন্দিরের ভেতরটা এত সুন্দর, অপূর্ব সুন্দর। এবং এখানে বিয়ে যখন বিয়ে বাড়ি যে হয় সেই বিয়ে বাড়ি ভাড়াও কিন্তু এই ওঙ্কারেশ্বর মন্দিরে বিয়ে বাড়ি উপলক্ষেও দেয়া হয় ভাড়া। কিন্তু মানে যারা বৈষ্ণব কিংবা যারা নিরামিষ খান তাদের জন্যে নিরামিষ ব্যবস্থা, মন্দির যেহেতু তো নিরামিষ হবে সব কিছুই, এখানে সেই রকম ব্যবস্থা আছে। আর এই দেখো ওঙ্কারেশ্বর মন্দিরে শিবলিঙ্গগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই শিবলিঙ্গগুলো আর একটাই সাদা পাথরের শিবলিঙ্গ ছিল, একটা নীল পাথরের শিবলিঙ্গ আছে। আর বাকি এই যে কালো শিবলিঙ্গ কিন্তু সব এখানে 108টি শিবলিঙ্গ মাটির তলা থেকে বেরিয়েছিল, সেইগুলো এখানে এইরকমভাবে সুন্দরভাবে এখানে রাখা রয়েছে, অদ্ভুত সুন্দর লাগছিল। এই যে নীল শিবলিঙ্গটা আমি তোমাদের বলছিলাম, এই নীল পাথরের শিবলিঙ্গ। আরেকটি শিবলিঙ্গ দেখো এখানে ঠাকুরের মুখ তৈরি করা রয়েছে এরমভাবে, আর লাল শিবলিঙ্গও রয়েছে কয়েকটা। তো ওঙ্কারেশ্বর মন্দিরটি সত্যিই খুব সুন্দর ছিল, অপূর্ব সুন্দর দেখতে লাগছিল, ঘুরে দেখতে বেশ সময় যাচ্ছিল কিন্তু খুব ভালো লাগছিল। তো ওঙ্কারেশ্বর মন্দির দর্শন করার পরে তারপর আমরা এখন চলে যাব গুপ্ত বৃন্দাবনের দিকে। তো এখন আমরা গুপ্ত বৃন্দাবন দেখতে চলে যাচ্ছি। গুপ্ত বৃন্দাবনটি হচ্ছে শ্রী রাধা কৃষ্ণের সমস্ত লীলা যত কিংবা শ্রী চৈতন্য মহাপ্রভুর যা কিছু সব খুব সুন্দরভাবে মূর্তি রূপে এখানে আছে। তো এই দেখো এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এখানে 10 টাকা করে টিকিট লেগেছিল আমাদের। তোমাদের আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, নরেন্দ্র সরোবর যেটা পিসির বাড়ি যেটা বলা হয়, ওখানেও 10 টাকা করে টিকিট লেগেছিল এন্ট্রি ফিস। আর এরকম কয়েক জায়গায় আছে 10 টাকা করেই টিকিট লেগেছে, কিছু কিছু জায়গায় আর কি। তো এইখানে ঢুকতেই গুপ্ত বৃন্দাবনে ঢুকতেই সবার প্রথমে গণেশ ঠাকুরের দর্শন, তারপরেই জগন্নাথ
বিশাল বড় জগন্নাথের খুব সুন্দর দর্শন। আর জগন্নাথ এখানে সোনার বেশে রয়েছেন, দেখতেই পাচ্ছ সোনার সাজে সোনার বেশে জগন্নাথ দেব রয়েছেন এখানে। সত্যি দেখে এত মনটা ভরে যাচ্ছিল, এত ভালো লাগছিল। আর তারপর দেখো এইটাই হচ্ছে, এরমভাবে যেতে হয় সেই বৃন্দাবনে। নিধিবন আছে, বৃন্দাবনের নিধিবনে আমরা যখন ঢুকি দেখো এইরকমই নিধিবনের মতন এই জায়গাটা, দেখতেই পাচ্ছ পুরো মনে হচ্ছে এটা নিধিবনে যেন চলে এসেছি। এত সুন্দর লাগছিল। তো গুপ্ত বৃন্দাবনটি দেখতে খুব ভালো লাগছিল, আর বেশ ঠান্ডা, গাছে পালায় ভর্তি। আর গুপ্ত বৃন্দাবন যেতে যেতে রাস্তায় পুরো কাজুর গাছ, কাজুর বাগান, পুরো কাজুর জঙ্গল পাবে। তার মাঝখান থেকে রাস্তা দিয়ে গুপ্ত বৃন্দাবন যেতে হয়। অপূর্ব সুন্দর রাস্তাটা, মানে দেখে মন ভরে যাবে। আমি রাস্তাটার আর ফটো মানে ভিডিও করতে পারিনি, কিন্তু আমি একদম গুপ্ত বৃন্দাবনে পৌঁছে করেছি। প্রচুর কাজু গাছ, দুদিকে কাজু গাছে ভর্তি আর কাজু হয়ে রয়েছে। আর গুপ্ত বৃন্দাবন দেখতে বেশ কিছুটা সময় লাগে, কারণ এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে ভেতর, মানে এত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, এত সুন্দর সুন্দর মূর্তি সব রয়েছে, এবং গৌশালা আছে এখানে। এছাড়াও বিভিন্ন লীলা এখানে রয়েছে, লীলা মানে মূর্তি রূপে তৈরি করা হয়েছে, এবং রাধাকৃষ্ণের রাসেরও যেটা হচ্ছে মূর্তি রয়েছে, কি সুন্দর। তো এইসব দেখতে দেখতে দেখো, তারপরে আমরা গুপ্ত বৃন্দাবন দেখে এখানে চলে এলাম অদ্বৈত ব্রহ্ম আশ্রমে। এটা তোতাপুরী আশ্রমও বলা হয়। রামকৃষ্ণ পরমহংসদেবের যে গুরুদেব যিনি ছিলেন, ওনার আশ্রম হচ্ছে এটা। এখানে উনি সমাধিস্থ হয়েছিলেন। তো বেশ অনেকটা ওপরে উঠে, উঁচুতে উঠে এই আশ্রমে যেতে হয়। আর খুব সুন্দর শান্ত পরিবেশ, চারিদিকে জঙ্গল, আর এই জঙ্গলগুলোয় দেখো কাজুর বাগানও আছে এখানে, এবং নানান রকমের গাছপালা, বেশিরভাগই সব কাজু বাগান রয়েছে, কাজুর জঙ্গল আছে। আর উপরে উঠে গিয়ে এই আশ্রম হচ্ছে। আর শ্রীরামকৃষ্ণ পরমহংস যে গুরুদেব উনি, ওনার কাছেই উনি রামকৃষ্ণ পরমহংস আধ্যাত্মিক যে জ্ঞান, যেটা উনি এখান পেয়েছিলেন আর কি। তো গুরুদেবের এই যে চরণ রয়েছে এখানে, আর এই হচ্ছে গুরুদেবের সমাধিস্থল। এইখানেই গুরুদেব ঠিক যেই রূপে মূর্তিটি রয়েছে এইভাবেই সমাধিস্থ হয়েছিলেন এইখানে। এই তো এইটা হচ্ছে গুরুদেবের সমাধিস্থল। তো এই দেখতে, তো এইবার আমাদের শুধু একটাই জায়গা রয়ে গেছে, সেটা হচ্ছে টোটা গোপীনাথ। তো দেখো সূর্যাস্ত হয়ে আসছে, এবার টোটা গোপীনাথের দিকে চলে যাব। তো চলে এসেছি টোটা গোপীনাথ মন্দির। এখানেই শ্রীকৃষ্ণের বসা ভঙ্গিমায় মূর্তি আছে একমাত্র, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে মাটি খনন করে উদ্ধার করেছিলেন এই মূর্তি। আর এই মূর্তির সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন, সেবা করতেন। এই টোটা মানে হচ্ছে, টোটা বাগানকে বলা হয় টোটা। আর এই বাগানের মাটি খনন করে এই মূর্তি উদ্ধার করেছিলেন। এটি বসা ভঙ্গিমায় রয়েছে এই মূর্তি। খুব সুন্দর টোটা গোপীনাথ দর্শন করলাম। তারপরে আবার টোটা গোপীনাথ দর্শন করে হোটেলে ফিরে এসেছিলাম। আমরা হোটেলে ফিরে এসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার আমি আর মা বেরিয়ে গেছিলাম জগন্নাথ দর্শন করতে, কারণ বারে বারেই মনে হচ্ছিল কি হোটেলে বসে থাকবো, তার থেকে যাই গিয়ে আবার জগন্নাথ দর্শন করে আসি। তো দেখো এবারে পূর্ব গেটের দিকে চলে এসেছি আমরা। আগের দিনে আমরা সকালবেলা গেছিলাম, দক্ষিণ গেট থেকে ঢুকেছিলাম, বিদ্যাপতিজি নিয়ে গেছিলেন। আর এখন আমরা বিকেলে এসেছি আবার পূর্ব গেটের দিকে। পূর্ব গেটের মন্দিরের সামনেই প্রচুর দোকান আছে, যেখানে জুতো আর মোবাইল রাখার স্টল আছে। তো জুতো রাখতে 10 টাকা নেয়, আর পার মোবাইল 20 টাকা করে নেওয়া হয়। আর এছাড়া ফ্রি স্ট্যান্ডও আছে, যেটা একটু হেঁটে গিয়ে মন্দিরে চত্বরেই ফ্রি স্ট্যান্ড আছে, সেখানে হেঁটে গিয়ে রাখতে পারো সেখানেও। তো আমরা জুতো আর মোবাইল রেখে তারপর মন্দিরের ভেতরে ঢুকলাম। আর বিকেলের দিকে মন্দিরটা বেশ ফাঁকা থাকে, আর দর্শন খুব সুন্দর করা যায়, খুব সুন্দর হয়। একটু ফাঁকা থাকে, তুলনায় একটু ফাঁকা থাকে, কিন্তু আমি বলবো মানে জগন্নাথ মন্দিরে সব সময় ভিড় উপচে পড়ছে, সব সময় মানে প্রচুর প্রচুর ভিড় থাকে। তো যত রাতের দিকে হয়ে যায় তখন একটু ভিড়টা কম হয়ে আস্তে আস্তে কমতে থাকে, দর্শন খুব সুন্দর করা যায়। আর হ্যাঁ, পুজো দেওয়ার ব্যাপার অনেকেই জিজ্ঞেস করছিলেন, বিকেলেও পুজো দেওয়া যেতে পারে। আর বিকেলে একটা টাইম আছে, আমি ঠিক বলতে পারবো না, 9টা অবধি মনে হয় টাইম আছে। আর তারপর দর্শন করার জন্য 12টা অবধি খোলা থাকে মন্দির কিন্তু। আর সকালে 6টার সময় মন্দির খোলে। তো আমরা আবার খুব সুন্দরভাবে মন্দির দর্শন করলাম, বেশ কিছুক্ষণ মন্দিরে বসেছিলাম, খুব ভালো লাগছিল মন্দিরের ভেতরে বসে থাকতে। মা লক্ষ্মীর মন্দির দর্শন করলাম, জগন্নাথ দেব দর্শন করে তারপর হোটেল ফিরে আসলাম।